শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। শুরু হলো স্বাধীনতার মাস। শীতটা বুঝি যাই যাই করে চলেই গেল, আর মনে করিয়ে দিয়ে গেল এখন থেকে পড়াশোনা করতে হবে খুব ভালোভাবে। পড়ার ফাঁকে কানেস্তারা দেখো, কারণ আমি চৈতি ফারহানা কানেস্তারা নিয়ে আসি সব মজার মজার তথ্য এবং তোমাদের মতামত ভিত্তিক বিভিন্ন প্রতিবেদন নিয়ে, যা তোমাদের জন্য প্রয়োজনীয়। তো শুরুতেই দেখা যাক আজ তোমাদের জন্য কি কি থাকছে। মার্চ 1971, বিশ্বকাপ ক্রিকেট, বইমেলায় তোমাদের বই, অদ্ভুত গাছ, কমলাপুরের শিশুরা এবং শিশুদের কোচিং ক্লাস। এসে গেল মার্চ মাস, যা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার গৌরব গাথা এবং আত্মত্যাগের ইতিহাস। আর ক্রিকেট, যা আমাদের বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আসে একই সারিতে, সবাই মুখিয়ে থাকে একই অর্জনের প্রত্যাশায়। মার্চ 1971, ইতিহাসের এক ভয়াল অধ্যায়, এক গৌরবময় অর্জনের শুরু। চারদিকে অনিশ্চয়তা, আতঙ্ক আর হৃদয়ে স্বাধীনতার স্বপ্নকে লালন করেছিল 7.5 কোটি বাঙালি। সেই স্বপ্ন আর দৃঢ়তা আমাদের এনে দিয়েছে স্বাধীনতা। 25শে মার্চে রাতে পাকিস্তানি সেনারা আমাদের দেশের অনেকে ঘুমন্ত মানুষদেরকে হত্যা করে। 25শে মার্চ রাত, যে রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের উপর হামলা চালিয়েছিল, অনেক বুদ্ধিজীবী নিরহ মানুষ, কৃষক, শ্রমিক তারা হত্যা করেছিল। 7 মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত দিয়ে হলেও আমাদের এই দেশ স্বাধীন করতেই হবে। এই কথার উপর ভিত্তি করে সকলেই সাহস নিয়ে মুক্তিযুদ্ধ করে। মার্চ মাস শুনলে আমার মনে হয় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই মার্চ মাসে সবাই ঠিক করে নিয়েছিল আমাদের সবার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। মুক্তিযোদ্ধাদের সাহসী অবদানের কারণে আজ আমরা সেই ইতিহাস গর্ব ভরে স্মরণ করি আর সামনে চলার প্রেরণা পাই। এক বুক আশা আর স্বপ্ন নিয়ে চলছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। সেই মিশনই মাতিয়ে রেখেছে মাশরাফি বাহিনী। মুশফিক, সাকিব, তামিমদের ব্যাটে বলের লড়াইয়ে কাঁপছে গোটা দেশ, আর তাতে শিশু কিশোরদের আনন্দটাও যেন সীমাহীন। তারা চায় যে করেই হোক টাইগার বাহিনী যেন দেশের জন্য নিয়ে আসে সর্বোচ্চ সম্মান। ওদেরকে তো টাইগার বলে সবাই জানে, তো টাইগারের মতো আপনার ফাইট করতে হবে আর জিততে হবে ইনশাল্লাহ। সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ ভালো করে খেলুক, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ টিমটা যদি সবাই একটু ভালো খেলে, রানটা অনেক বেশি হবে, তাহলে ওরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবেই। টাইগারদের থেকে দারুণ কিছু পাবার আশা শিশুদের মতোই ভাসছে গোটা বাংলাদেশ। সবাই চায় বাংলাদেশ ভালো করুক, কিন্তু ভালো মন্দ যাই হোক, ছোটরা সবসময় পাশে থাকতে চায় বাংলাদেশের। চাই বাংলাদেশ সব ম্যাচই জিতুক, তো সব ম্যাচ তো আর জেতা হয় না, তাই আমি সবসময় বাংলাদেশের সাথে আছি। যখন হেরে যায় তখন আমাদের আর কি মনটা খুবই খারাপ হয় এবং সবাই আর কি হতাশ হয়ে যায়। তো নেক্সটে আর কি জেতার জন্য অবশ্যই জিতবে, ওই আশা নিয়ে আমরা থাকি। এরই মাঝে শেষ হয়েছে গ্রুপ পর্বের 3টি খেলা। পয়েন্ট তালিকা বলছে স্কটল্যান্ডের সাথে জয়ের উপরই নির্ভর করছে অনেক কিছু। সবার চোখ তাই সেই দিকেই। ক্রিকেটের মাধ্যমেই কিন্তু আমাদের এই ইমোশনটা তৈরি হয়েছে, এক্সপেকটেশনটা এসেছে এর জন্য যে এটা দিয়েই কিন্তু আমরা ওয়ার্ল্ডের কাছে পরিচিত। আস্তে আস্তে ধীরে ধীরে আগালে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আরও বেটার একটা ভালো জায়গায় চলে যাবে। প্রত্যাশা আর প্রাপ্তি যাই হোক, শিশুরা ভালোবাসে ক্রিকেট, ভালোবাসে বাংলাদেশ। ভবিষ্যতে দেশের প্রতি তাদের এই ভালোবাসা সব বিভেদ ভুলে হয়তো একদিন গোটা জাতিকে বাঁধবে এক সুতোয়। শেষ হয়ে গেল অমর 21শে বইমেলা। কানেস্তারায় আমরা দেখেছি আমাদের বন্ধুদের বইমেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
তবে বইমেলা কতটা শিশুবান্ধব ছিল অথবা বাংলা কৃষ্টি ও সাহিত্য বিচারে কতটা মানসম্মত ছিল এবারে তা দেখে নেওয়া যাক। চলতি বছর বইমেলায় প্রকাশিত প্রায় ৩,০০০ বইয়ের মাঝে শিশুদের জন্য বের হয়েছে শতাধিক বই। ছড়া, সায়েন্স ফিকশন অথবা গোয়েন্দা কাহিনী মিলে বের হয়েছে আরও শতাধিক। গত বছরেও যার সংখ্যা ছিল প্রায় ২৫০র মতো। মোট প্রকাশিত বইয়ের হিসেব যা ৮%। গতবার বেশি এসেছিল কিন্তু এইবার কম। এটার জন্য আমি চাই যে শিশু সাহিত্য আরো বেড়ে যাক। প্রকাশকদেরকে বিনতি করবো যেন ওরা শিশু কিশোরদের বইয়ের জন্য বেশি বাই করে। না, আমি চাই যাতে শিশু সাহিত্যের বইগুলো একটু বেশি পাওয়া যায়, মানে পড়ে যাতে জ্ঞানের বৃদ্ধি পায়। তবে এত সব বইয়ের মাঝেও শিশুদের জন্য ভালো মানের বইয়ের অভাব রয়েছে, এমনটা বলছেন অনেকেই। আমরা মানসম্পন্ন লেখা পাচ্ছি না, ছেলে মেয়েদের উৎসাহ তো পাই না। এরকম বিদেশি বইগুলির রং চং দিয়ে সুন্দর করে সাজিয়ে এটা যে এনে কম মশা এটা ছেড়ে দিচ্ছে। প্রচারণা ওটা বেশি আছে। আমাদের দেশে যারা লিখছে তাদের ওরকম প্রচার নাই। অনেক ক্ষেত্রে সঠিক তথ্য জানা না থাকার কারণে প্রকাশিত ভালো মানের ছোটদের বইগুলো থেকেও বঞ্চিত হয়েছে শিশুরাও। কেবলমাত্র শিশুদের জন্য নির্ধারিত শিশু চত্বরেও ছিল বিদেশি কার্টুন আর মানহীন রংচঙে বইয়ের ছড়াছড়ি। আমার মন্টু পাতলুর গল্প খুব পছন্দ, সিন্ড্রেলা এগুলো খুব পছন্দ আমার গল্প। আমি সবসময় মন্টু পাতলু আর সিন্ড্রেলা দেখি, তাই এটা কিনেছি। কার্টুন টাইপের একটু রঙিন বই পছন্দ করে, সেই জন্যই কিনি। তাদের এসব বই কিনে দিচ্ছেন অভিভাবকেরাই। বইয়ের মান যাচাই বা অবাধে শিশুদের হাতে যে কোনো বই তুলে দেওয়ার বিষয়টি দেখাশোনার জন্য কোনো কর্তৃপক্ষ বইমেলায় নেই। মৌলিক যে শিশু সাহিত্য এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা যারা লিখছি আমরাও নতুন নতুন গল্প যে দিয়ে একটা বইয়ের মেলায় বাচ্চাদের জন্য বই করব, এর কিন্তু অনেক প্রকাশকরাও লেখককে ওইভাবে নক করছে না। বিক্রেতাদের দাবি শিশুদের বেশি পছন্দ হওয়ায় তারা বিক্রি করছেন এ ধরনের বই। প্রকাশকরা বলছেন শিশু সাহিত্যের প্রকাশনা কমে যাবার পেছনে এটিও অন্যতম কারণ। গদ্য লেখা, গল্প লেখার লেখকের সংখ্যা কম, বেশিরভাগই হচ্ছে ছড়া কবিতা লেখে। ফলে হচ্ছে আমাদের এখানে উৎকৃষ্ট শিশু সাহিত্য খুব একটা হচ্ছে না। এর সুযোগে এই কার্টুন এবং বিদেশি অন্যান্য সাহিত্য যেগুলো খুব নিম্নমানের অনুবাদ হয়ে বা রূপান্তর হয়ে এখানে বের হচ্ছে। শিশুদের সঠিকভাবে বেড়ে উঠতে চায় সুশিক্ষা, চাই সুস্থ সংস্কৃতি। কিন্তু শিশুদের যারা পথ দেখাবেন সাহিত্য, সংস্কৃতি আর নৈতিকতার মাধ্যমে, তারা কতটুকু সচেতন এই বিষয়ে? বইয়ে বসবাস শত রাক্ষস, খোক্ষস, রাজা, রানী এবং বুদ্ধিদীপ্ত সব গোয়েন্দাদের। আর এবারে তোমাদেরকে এমন একটা গাছ দেখাবো যেখানে বসবাস করে বনের সব প্রাণী। হ্যাঁ, একটি গাছেই। বন্ধুরা, আজ তোমাদের একটা গল্প বলবো যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ১৪৫ ফুট উঁচু আর ৫০ ফুট চওড়া এই গাছটির গায়ে খোদাই করা আছে ৩০০টিরও বেশি জীবজন্তুর আকৃতি। তাই তো এই গাছটির নাম ট্রি অফ লাইফ। আর এই গাছটি অবস্থিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরের ডিজনি ওয়ার্ল্ডের অ্যানিম্যাল কিংডমে। গাছটির কাছে পৌঁছানোর জন্য পেরোতে হবে কাঠের পথ। দুপাশে সবুজে ঘেরা কাঠের পথ দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের চোখে পড়বে ডাইনোসর, পাখি, কচ্ছপ, জলহস্তী, বাজ পাখি, ঈগল, সাপ সহ আরও অনেক প্রাণী। সুড়ঙ্গ পথে পৌঁছলে দেখতে পাবে পানির ঝর্ণা আর মাছ সহ নানা খোদাই করা প্রাণী। আর গাছের গায়ে তো আরও প্রাণীর দেখা মিলবে। গাছের ডালপালায় একটু খুঁজলেই দেখা মিলবে ইঁদুর আর বানরের। গাছের গুঁড়িতে পৌঁছে গেলে সেইখানে তোমাদের জন্য অপেক্ষা করছে অত্যাধুনিক 3D থিয়েটার হল। তাই বন্ধুরা, তোমরা যদি কখনো আমেরিকা যাও তবে ডিজনি ওয়ার্ল্ডে যেতে ভুলো না কিন্তু। একদল বন্যপ্রাণী একসাথে একটি গাছে থাকা আসলেই অসম্ভব। তবে ঘর পরিবারবিহীন একদল শিশু শত অভাবের মাঝেও সুখে থাকতে পারে, তা আমরা দেখতে পাবো কমলাপুর রেল স্টেশনে গেলে। ওদের জীবনটা আর 5টা সাধারণ শিশুর মতো নয়। মায়ের আদর, ঘরের উষ্ণতা আর একটুখানি নিরাপত্তা ওদের কাছে স্বপ্নের মতো। এদের কাছে জীবন মানে দিন শেষে বাড়ি ফেরা মানুষগুলোর বোঝা নিজের কাঁধে তুলে নেয়া, তার বিনিময়ে বেঁচে থাকার জন্য পাওয়া কিছু অর্থ। কমলাপুরের ছিন্নমূল কর্মজীবী এই শিশুদের জীবনটা এমনই। এই জায়গায় বোঝা টোজা মারে, ভাই বন্ধুগুলোর লগে চলে, সবার সাথে হাসি খুশি থাকি, এই জায়গায় থাকি। মনে করেন
এনে থাইকা বোঝা টোজা মারে, রাইতে ঘুমানলে টাকা পয়সা থাকলে বেলির দিয়ে কাটটা লওয়া জায়গা, এ ডরে দোকানে জমা দেওয়া, রাইতের বেলা ঘুমাই, সকালে আবার বোঝা মারি, খাই, ঘুমাই, এটাই। এত কষ্টে জীবন কাটানো এই শিশুদের পরিশ্রম আর কষ্টের মাঝেও নেই হতাশার ছায়া। ছিন্নমূল এই শিশুদের স্বপ্নের ট্রেনকে থামাতে পারে না রুক্ষ বাস্তবতা। এত প্রতিকূলতার সাথে লড়াই করেও এই শিশুরা এগিয়ে যেতে চায় তাদের স্বপ্নের দিকে। স্কুলে পড়ার ইচ্ছা আছে, খেলাধুলার ইচ্ছা আছে, ভালোভাবে ভালো কাপড় চোপড়ের ইচ্ছা আছে। আমি যখন বড় হবো এই সময় আমার মতো অনেক কত শিশুরা রাস্তায় থাকবো, তখন আমি হেল্প করবো, নিজের ভাই বললা বুকে টাইনা লমো। তারা জানে না শিশু অধিকার কি, তারা জানে না কি তাদের জীবনের লক্ষ্য, তবে তারা জানে তাদের অনেক দূর যেতে হবে। একসময় মানুষ হয়ে তাদের মতো ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়াতে হবে। কিন্তু যারা এই শিশুদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তারা কতটুকু চিন্তা করছে এই শিশুদের নিয়ে? এভাবেই অন্যের বোঝা বয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে এই শিশুদের। আর জীবন সাজানোর জন্য পড়াশোনার বিশাল দায়িত্ব বয়ে নিতে হচ্ছে তোমাদেরকে। বিশাল দায়িত্ব কেন বললাম, দেখে নেই। ক্লাসের সাথে সাথে এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে যে বিষয়টি অবধারিতভাবে চলে আসে তা হলো কোচিং। এটি হয়ে উঠেছে শিক্ষা জীবনের এক আবশ্যকীয় উপাদান। কেন তোমাদের কোচিং করতে হয়? ক্লাসে আমাদের অনেক একটু বেশি চিল্লাচিল্লি হয়, আর অনেক ছাত্রছাত্রীর মধ্যে বুঝতে বেশি ভালো করে যায়। স্কুলের যেগুলো বুঝি না সেগুলো কোচিং থেকে বুঝে নেই। আমাদের ক্লাস টিচারই আমাদের কোচিং নেয়, ওখানে কম মানুষ থাকে বলে আমি ভালো করে বুঝতে পারি। সৃজনশীল প্রশ্ন যা স্কুলে দেওয়া হয়, কোচিং আরও ভালো করে প্রশ্নকে বুঝায় দেয়। ছাড়া যদি অমন জ্ঞান নিত তাহলে তো আমরা বাসায় প্রাইভেট পড়াইতামই না, কোচিংও করা লাগতো না। সাবজেক্ট টিচার হিসাবে এরকম সবার কাছে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না, এজন্যই আমি কোচিংয়ে দিয়েছি, যেখানে সবগুলো সাবজেক্ট একটু পড়তে পারবে। ছাত্রছাত্রী আর অভিভাবকের সব অভিযোগ শিক্ষকের উপর, তবে শিক্ষকেরা পুরো দায়ভার নিজেরা নিতে চাইলেন না। একটা কালচারে পরিণত হয়েছে কোচিংটা। মায়েদের মধ্যে বিশেষ করে একটা প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। আমার ছেলে সকল বিষয়ে A+ পেতে হবে। অভিভাবকদের আমি আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন, আপনারা সন্তানকে স্কুলমুখী করুন, কোচিংমুখী নয়। কোচিং বন্ধ করে দিন, বাড়িতে এসে পড়ছে কিনা সেটা দেখুন। অনেক কোচিংয়ে আবার যারা শিক্ষকের ভূমিকা পালন করছেন তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। স্কুলের বিকল্প কোচিং নয়, কারণ স্কুলের শিক্ষকরা যতই বলা হয় যে কম ট্রেন্ড, কিন্তু তারা অনেক বেশি ট্রেন্ড। আর স্কুলে একটা বিশেষ পরিবেশ দরকার হয়। আমাদের ইকোনমিক গ্রোথ খুব ফাস্ট হচ্ছে, যার জন্যে অনেক লোকেরই চাহিদা, তাদের রুচি, চিন্তা সব উচ্চতর হচ্ছে। এবার যাওয়া যাক তোমাদের কোচিং ক্লাসে। গার্ডিয়ানরা সবসময় আমাদের সাথে কমিউনিকেশন রাখছে, ক্লাসে কেমন পারফর্ম করছে। এরা যদি একদিন হোমওয়ার্ক না করে আসে, আমরা কিন্তু বাড়িতে গার্ডিয়ানকে কল করি। সৃজনশীলের ব্যাপারটা যেটা বললেন, যে আসলে আমরা সরকারিভাবে ওইভাবে ট্রেনিং প্রাপ্ত না। এখানে যে ছাত্রছাত্রী বন্ধুরা বসে আছে তাদেরও একই অভিযোগ। স্কুলের টিচার খালি এমনি বুঝা দিল আর মারলো, শেষ কথা শেষ। হরতালে কোচিংটা খোলা থাকে, এজন্য আর কি পড়ালেখা হ্যাম্পার হয় না। মা বাবা বলে যে কোচিংয়ে ভর্তি হলে তোমার আরও প্রিপারেশন ভালো হবে, তুমি আরও ভালো করতে পারবা। স্কুলে তো আমাদের 100 মার্কের পরীক্ষা হয়, এর মধ্যে 90 আপ থাকতেই হবে, এর জন্যই আমরা কোচিংয়ে আরও ভালো করে পড়ি। সবার কথা আর মতামত শুনে বোঝা গেল শ্রেণীকক্ষে অধিক শিক্ষার্থী, অভিভাবকদের প্রতিযোগিতা আর কিছু শিক্ষকের অধিক উপার্জনের লোভ এই কোচিং বাণিজ্য সৃষ্টির কারণ, যার চাপে পড়ে ভুগছো তোমরা। আমার অবসর সময় রাত 10টা থেকে 10:30 পর্যন্ত এতটুকু আমি টিভি দেখি। শিশু এবং কিশোর বয়সটা যেমন পড়াশোনার, তেমনি বিনোদনের মাধ্যমে মন এবং মেধাকে বিকাশ করারও। এই দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলো। দেখো কানেস্তারা। কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেস্তারায়, তা আমাদেরকে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ কানেস্তারা, অথবা আমাদেরকে ইমেইল করতে পারো info@kanestara.com-এ। এছাড়া কানেস্তারা সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.kanestara.com-এ। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।